আফসান চৌধুরী সাহিত্যিক, গবেষক, সাংবাদিক। মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে অবদানের জন্য পান বাংলা একাডেমি পুরস্কার 2018। কাজ করেছেন ঢাকা কুরিয়ার, দ্য ডেইলি স্টার এবং বিবিসিতে। শিক্ষকতা করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ঢাকার একটা শ্রেণী কিভাবে বড়লোকীকরণ হলো তাদের। রক্তের মেহেন্দি দাগ উপন্যাসটা আমার জন্য মুক্তিযুদ্ধ থেকে মুক্তি দিয়ে, বাংলাদেশ নয় যে কোনো জায়গায় রাজনীতিবিদরা সত্যি কথা বলে না। একটা গ্রাম থাকবে, কিছু নায়ক থাকবে, তারা মুক্তিযোদ্ধা, আর্মি আসবে, কিছু মেয়ে ধরে নিয়ে যাবে। ইতিহাস নিয়ে ঝগড়া, এটাই বোঝা যায় যে আমাদের রাষ্ট্রটা দুর্বল। আফসান চৌধুরীর সাথে কথা বলেছেন ভিউজ বাংলাদেশের বার্তা সম্পাদক মারিয়া সালাম। আফসান চৌধুরীর মুক্তিযুদ্ধ বিষয়ক অভিজ্ঞতা, দর্শন ও সাহিত্য ভাবনা উঠে এসেছে কালচারাল ভিউজের এবারের পর্বে। ভিউজ বাংলাদেশের কালচারাল ভিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের এই কালচারাল ভিউজের যে আয়োজনটা থাকে সেটা ইতিহাস, ঐতিহ্য এবং সমসাময়িক যে বিষয়গুলো মানব জীবনে থাকে, রাজনীতি, এসব আমাদের বাংলা সাহিত্যে কিভাবে উঠে এসেছে এবং সাহিত্যিকরা তাদের চোখে এই ব্যাপারগুলোকে কিভাবে দেখেছেন, আমরা মূলত এই বিষয়গুলো নিয়েই আলাপ করি। তো আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে যিনি আছেন, আমি হয়তো খুব ছোট 2-3টা শব্দে তার পরিচয় বলে দিব, কিন্তু আসলে এর চেয়েও অনেক বড় বিষয়গুলো উনি ধারণ করেন। তো আমি আর কথা না বাড়িয়ে তার পরিচয়টা দিয়ে দিই। আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন লেখক, গবেষক, সাহিত্যিক এবং সাংবাদিক আফসান চৌধুরী। আফসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা কৃতজ্ঞ যে আপনি আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এখানে এসেছেন। সত্যি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে আমি যখন আপনার বিষয়ে যে পড়ালেখাগুলো করেছি বা আপনার ব্যাপারে যখন আলাপ করতে যাই, আমি একটু খেই হারিয়ে ফেলি এই অর্থে যে আসলে এত বড় বিশাল বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেছেন, কোথায় থেকে ধরবো আর কিভাবে বলবো। আর আপনার সামনে কথা বলতে একটু ভয় লাগে, এক ধরনের ধৃষ্টতা। তারপরে শুরু করতে হবে, আমাদের আলাপ এগিয়ে নিতে হবে। তো শুরুতেই আমি আপনার যেটা যে গবেষণার বিষয়টা পরে আসবো, লেখালেখির বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাচ্ছিলাম, সাহিত্য নিয়ে। তো সেটা আমরা জানি যে আপনি কিন্তু মুক্তিযুদ্ধের আগে থেকে একটু লেখালেখির সাথে জড়িত ছিলেন। 69 সাল থেকে ঢাকা কলেজে আমরা ম্যাট্রিক পাস করে ঢাকা কলেজে গেলাম। তখন আমাদের একটা গ্রুপের মতো ছিল সাহিত্য, আমাদের একটা পত্রিকা ছিল, নাম পূর্বপত্র। তো সেই পত্রিকাকে কেন্দ্র করে আমাদের কয়েকজন ওখানে ছিল, যেমন ওটার প্রধান ছিল হাসান ফেরদৌস, ও সাংবাদিক, সাহিত্যিক, ও আমেরিকায় থাকে। তারপরে খান মোহাম্মদ ফারাবি, খুবই অসম্ভব রকম প্রতিভাবান, মারা গেছে ক্যান্সারে বাচ্চা বয়সে, ইউনিভার্সিটিতে উঠে। তো ও ছিল। মঞ্জুরুল হক জাপানে আছে, ও ছিল। আমি ছিলাম। ওয়াসি ছিল, ওয়াসি আহমেদ সাহিত্যিক। শহীদুল ছিল। শহীদুল অত লিখতো না তখন, শহীদুল খুব চুপচাপ মানুষ। শহীদুল্লাহ ছিল, আরও অনেকেই ছিল। তো মোটামুটি ঢাকা কলেজে যা আর কি, সেখান থেকেই লেখালেখিটা শুরু। আগে হয়তো লিখতো, কিন্তু একসাথে সংগঠিত হয়ে। আপনার যে উপন্যাসগুলো এসেছে, এটা সাধারণত দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পরবর্তী আমাদের যে রাজনীতি বা মানুষের যে জীবনধারার বিষয়গুলো, মানুষের যে জীবন মূল্যবোধ, এগুলো কিভাবে বিভিন্ন স্তরে যে পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো উঠে এসেছে। এবং এখানে এক ধরনের আত্মীয় উঠে এসেছে, যে মানুষের যে আশাভঙ্গ বা আশায় বুক ব্যথা, মানে সব বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলোই আছে। তো এই উপন্যাসগুলো বলতে গেলে আপনি এক জায়গায় বলেছিলেন, আপনার যে উপন্যাসটা যে রক্তে মেহেন্দি, হ্যাঁ, এখানে আপনি বলেছিলেন যে আমি মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে বেরিয়েছি, এক ধরনের বিষয় ছিল যে রক্তের মেহেন্দি দাগ উপন্যাসটা আমার জন্য মুক্তিযুদ্ধ থেকে মুক্তি দিয়েছে আমাকে। এটা তো একটা কষ্ট ধারণ করে মানুষের নানা জিনিস বিষয় নিয়ে। তো ওটা লিখতে পেরে আমি কিছুটা মানে স্বস্তির সন্ধানে, মানে হালকা হওয়া, যেটা হ্যাঁ ঠিক, রাইট, আই থিংক দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। হ্যাঁ, হালকা হয়েছে। কারণ ওই গল্পগুলো আমি কিন্তু খুব বানিয়ে লিখতে পারি না। আমি এটা খেয়াল করেছি যে ওগুলো তো ঘটেছে, ওগুলো তো আমার জীবনে ঘটেছে বা আমার পরিচিত জনদের ঘটেছে। তো ওইটা থেকে লিখে আর কি সেটাই এগিয়ে গেছে। এরপরে যে উপন্যাসটা যে বেঁচে থাকা শব্দ, হ্যাঁ, বেঁচে থাকা শব্দ, এখানে মূলত উঠে এসেছে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজনীতির
প্রেক্ষাপটটা কেমন ছিল? বেঁচে থাকার শব্দটা হচ্ছে আমার লেখাগুলো সবগুলো 70 দশকের। 70 দশকের, জি। হ্যাঁ, তো 70 দশকের ওটা বেঁচে থাকার শব্দটা হচ্ছে যে 70 দশকের পরে যে মুক্তিযুদ্ধে মানুষ গেছে, মুক্তিযুদ্ধে কে অংশগ্রহণ করেছে, ফেরত এসছে, ওখানে যে জিনিসটা আছে যে ওটা সেটা হলো যে যারা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু বামপন্থী বা চরমপন্থী এদের সঙ্গে যোগাযোগটা হয়েছিল। তো সেই কারণে সেই প্রভাবটাও ওই উপন্যাসটা আছে। আরেকটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে বড়লোকীকরণ, মানে তখন থেকে 70 দশক থেকে বড়লোক হওয়া শুরু হলো খুব গণহারে। তো আমি গত সপ্তাহে 2-3 দিন আগে বাংলা একাডেমিতে এই বিষয়টা নিয়ে আমাকে দাওয়াত করেছিল, তা আলাপ করছিলাম। তখন একটা ছেলে বলল যে ও একটা প্রবন্ধ লিখছে, সেটা হচ্ছে মব নিয়ে, সাহিত্যে মব। তো তখন আমাকে বললো যে আপনার উপন্যাস বিশ্বাসঘাতকগণ বলে আমার একটা উপন্যাস আছে, সেই উপন্যাসটা বলে যে ওখানে মব আছে। আমি বললাম যে বেঁচে থাকা শব্দ তো মব আছে, গল্পটা শুরুই হচ্ছে একটা মব দিয়ে। এবং ওটাতে আমি নিজে দেখেছিলাম যে ওই মেরেছে দুটা লোককে, ওরা ওই তখন হাইজ্যাকিং বলে একটা জিনিস হতো খুব, ওই গাড়ির স্পেয়ার পার্টস, কারণ ছিল না তো ওগুলো খুব ডবল দামে বিক্রি হতো, তো করতে গেলে তো ক্রাউড ধরে ফেলেছে, তাদেরকে ধরে ফেলে পেটাচ্ছে। তো আমি এটা মতিঝিলে, তো আমার কাছে যেটা খুব লাগছিল, আমি দাঁড়িয়ে গেছিলাম, দেখছি যে লোকজন রিক্সা করে দুইটা মানুষ যাচ্ছিল, তো তারা দেখেছে যে কাউকে পিটিয়ে মারছে, তবে থামেন। তো তারা রিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে ওই দুটা লোকের উপরে লাফালো, এটা আমি নিজের চোখে দেখা। তো দাফে আবার রিক্সা করে উঠে চলে গেল, ওরা কিন্তু কেউ এর সঙ্গে জড়িতও না, কিছুই জানে না। হ্যাঁ, তো এই ভয়াবহ জিনিসটা কিন্তু হয়েছে, আর জীবনগুলো মানুষের ওলট পালট হয়ে গেছে। কিছু মানুষ বড়লোক হয়েছে, কিন্তু মানুষগুলো খুব বিপদগ্রস্ত হয়েছে, অসুবিধায় পড়েছে। আমি এই বিষয়টা একটু জানতে চাইবো যে এই যে বড়লোকীকরণ যেটাকে বলছিলেন, এই বিষয়টা অনেকেই হয়তো আমরা এই প্রজন্মের যারা কিভাবে এটা উত্থান হয়েছে এটা জানি না, তো সেই জায়গাটা একটু যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে এটা কিভাবে হয়েছে, আসলে ঢাকার একটা শ্রেণী কিভাবে বড়লোকীকরণ হলো তাদের। ঢাকার একটা শ্রেণী না, সে গোটা বাংলাদেশে দুই জিনিস। একটা হলো কি, যেটা আমাদের আলাপ আলোচনাতে কম আসে, আমি গবেষক বলে এইগুলো হয়, সেটা হচ্ছে যে আমরা যখন গবেষণা করতে যাই, এবং ইদানিংকালের গবেষণা তারও বেশি করে আসছে, সেটা হচ্ছে ফর্মাল, আমরা যেটাকে বলি প্রাতিষ্ঠানিক পরিসর, আর ইনফর্মাল সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক পরিসর। অপ্রাতিষ্ঠানিক পরিসর রাষ্ট্র সরকারের আইনের মধ্যে দিয়ে চলে না, তো এইটা আমাদের অর্থনীতির বেশিরভাগ কিন্তু সেরকমই। আর রাজনীতির কথা আমি বাদ দিলাম। তো ওই ক্ষেত্রে যে গ্রাম যেটা হয়েছে, মানুষের স্বাধীনতার পরে 72-এর দিকে, 72, 73, 74, 75 এরকম সময়তে 4-5 বছর তো লেগেইছে যে কোনো জিনিসই পাওয়া যেত না, শর্টেজ খুব বড় একটা ভূমিকা পালন করেছে। তো ওই সময় স্মাগলিং শুরু হয়ে গেছে। আরেকটা জিনিস ঢাকা শহরে হয়েছে, এটা আমি নিজের চোখে তো দেখা, বাড়ি দখল। তো অবাঙালিদের হাতে প্রচুর বাড়ি ছিল। আপনি যদি মোহাম্মদপুরে যান, তো মোহাম্মদপুরে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই বাড়ির মালিক, সে আদি মালিক, সে বানিয়েছে কিনা, তাহলে আপনি দেখবেন খুব কম বাড়ি কিন্তু হয়েছে। তো এই ঘটনাগুলো, এটা হলো প্রথম। তো একজন আমাকে বলছিল যে এটা প্রিমিটিভ ক্যাপিটাল অ্যাকুমুলেশন। আমি বলছি যে প্রিমিটিভ ক্যাপিটাল অ্যাকুমুলেশনটা কি, ওটা একটু মার্কস পড়ে নিলেই তো হয়ে যায়, যে এটা বলেনি দখল করাটা অর্থনীতি। কিন্তু আপনার রাষ্ট্রের শক্তি কোনোদিনই সবল ছিল না, আপনার রাষ্ট্র কোনোদিনই সবল না, এখনো সবল না, নিয়ন্ত্রণ করতে পারবে না অর্থনীতি দিয়ে। যে ধরুন মব, কিছুদিন আগেও তো মব চালু ছিল, তার মানে দেখা যাচ্ছে অপ্রাতিষ্ঠানিক, এত বেনিয়মে। তখন আপনার ওখানে কেউ যদি চুরি ডাকাতি করে বা ব্যবসা করে বা 2 নম্বরে 1 নম্বরে 2 নম্বরে যাই করে, ওকে তো নিয়ন্ত্রণ করার কোনো অবস্থা নেই। এইটা থেকেই এটা হয়েছে, এইভাবে একটা সব জায়গায় একটা শ্রেণীর উত্থান হয়েছে। এবং ওপরতলা বলতে যেটা বোঝায়, মানে যেটা বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের ভিত্তি বা রাষ্ট্রের যখন ব্যবস্থাটা সেটা যখন দুর্বল বা অপরিকল্পিত বা অনিয়ন্ত্রিত হচ্ছে, তখনই এরকম একটা শ্রেণীর উত্থান হচ্ছে। আমাদের দেশের রাষ্ট্র কোনোদিনই সবল না, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হবে, এবং এখনো হচ্ছে। এখনো এটা কিন্তু নেগেটিভলি লোকে নেয় যে হ্যাঁ রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করবে। আমাদের সমাজের অর্থনীতি আসে বিরাট অংশ আসে রেমিটেন্সের টাকায়। আচ্ছা, আর রেমিটেন্সের টাকার প্রাতিষ্ঠানিকভাবে আসে 3 ভাগের 1 ভাগও না। মানে আমি তো যেহেতু আমার গবেষণা বিষয়, সেই জন্য তো আমি মনে করি যে আমাদের ওই সমাজটাকে খুব
ওই সনাতনী চোখ দিয়ে দেখলে আমাদের দেশটাকে বোঝা যাবে না। তো দেশের দুইটা অংশ, রাষ্ট্র আর সমাজ। আমাদের সমাজ অনেক বড়, আমাদের রাষ্ট্র সেই তুলনায় ছোট, কিন্তু আমাদের চোখ, আমাদের এই সুশীল ভদ্রলোকদের চোখ, কিন্তু আমরা পুরোটাই রাষ্ট্রের দিকে তাক করে রেখেছি। সমাজের দিকে দেখিও না, তাকাইও না। আপনি যে গণমাধ্যমে পড়েন যদি, সবই রাষ্ট্রের কথা, এ কে বললো, কোন মন্ত্রী কি বললো, কোন কি হলো না হলো। সমাজ কিন্তু পাল্টে গেছে। এবং আপনি যদি বৃত্তের কথা বলেন, আমি একটা এক্সাম্পল দিই। আমি গত বছর আমি এটা গবেষণার সঙ্গে জড়িত ছিলাম, খুব বড় গবেষণা। তো খুলনার একটা এলাকাতে গেছি, তো খুলনার একটা এলাকা থেকে একটা বাড়ির মধ্যে আমাকে একজন নিয়ে গেছে, বলে যে তোমার ধারণা নেই কি পরিমাণ ওই পয়সা আছে। তো আমি বললাম দেখা আমারে, তা না আমি বিশ্বাস করুন কেমন। তো বাড়ি নিয়ে গেছে, নিয়ে এক লোকের সঙ্গে কথা বললো। তো বললো যে এই বাড়ির লোকটা দেখে কি তোমার মনে হয়? ভালো বাড়ি, টাইলসের বাড়ি, মানে বেশ ভালো লোক। তা বলবো 1 কোটি 2 কোটি টাকার মালিক আছে। বলে ওর বাড়িতে আমাকে নিজে 5 কোটি টাকা দেখিয়েছে, সে একটা জিনিসের লাইসেন্স চায়। তো এটা কি কেউ ভাববে যে বাংলাদেশের একটা গ্রাম বলবো না বা যাই বলবো, হ্যাঁ সেখানে মফস্বল মানে একটা গ্রামই বলবো আমি। আচ্ছা, এইটা তো হলো একটা ডেসক্রিপটিভ। আমার কাছে যে সূচকটা বাংলাদেশ যে পরিবর্তন, আমাদের গবেষণা প্রকল্পটার নাম ছিল পরিবর্তনশীল। কে লিখেছে বোধহয় পালা বদলের গ্রাম। তা আমি বলবো যে পরিবর্তনশীল গ্রামটা ইজ এ বেটার এক্সপ্রেশন। তো আমি বসে আমাকে বললো আফসান ভাই তুমি কফি খাবে? কারণ আমি তো খুব কফি ভোগ। আমি বললাম হ্যাঁ কফি খাবো। তখন বললো যে এসে আমাকে, তখন বলছে যে আমি কফি, বাংলার গ্রামে কফি পাওয়া যায়? আমার মনে আছে তো বাংলার গ্রামে আর যাই হোক কফি পাওয়া যেত না। তো বলে যে তুমি কি বলো কফি পাওয়া যায় না? তো লোকটা এসেছে বলে যে বাজারে 2টা কফির দোকান। ক্যান ইউ ইম্যাজিন, গ্রামের বাজারে 2টা কফির দোকান। তো আমি বললাম যে আচ্ছা হ্যাঁ কফি খাবো। তা আমি কফি এটা যে এই যে খেতে পাচ্ছি এটাই একটা বিষয়। ওই লোক যে কথাটা আমাকে বলেছে ওটাই আমার খুব ভালো সুযোগ, আমি গবেষণাটা ব্যবহার করেছি। সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কী কফি খাবেন? আমি বললাম কী কফি খাবেন? আমেরিকানো না ক্যাপুচিনো? আমি বিশ্বাস করেন, আমি চাইছি সূচক যদি হয় পরিবর্তনের তাহলে এটা আসলে গ্রামে মানুষ আমেরিকানো না ক্যাপুচিনোর তফাৎটা করতে পারছে। হ্যাঁ, তো এই অর্থটা কোথা থেকে আসছে? 2টা ক্ষেত্র থেকে আসছে, অপ্রাতিষ্ঠানিক 2টা। একটা হচ্ছে রেমিটেন্সের টাকা, সবচেয়ে বড় বাংলাদেশের, আরেকটা হচ্ছে ফিশারিজ। বাংলাদেশের কৃষিটা কিন্তু আগের যেটা ছিল সাবসিস্টেন্স ইকোনমি, অর্থাৎ মানুষ ধান চাল লাগাতো, ধান চালের অর্থনীতি কৃষি চলে গেছে। এখন পুরোটা হচ্ছে ক্যাপিটালিস্ট কৃষি, অর্থাৎ মানুষ যেটাই বিক্রি করতে পারছে আমাকে। তো আমি যখন ওই কে বলে খুলনার আরেকটা জায়গাতে গেলাম, যখন বাগেরহাট, তো ওখানে আমাকে বললো যে যে আপনি একটা দেখতে চান, আপনাকে আমরা দেখাবো। কি বলে যে বাংলাদেশের এই জিনিস, ওরাও গবেষণাটা করে এটা নিয়ে। তো আমাকে প্রায় 10 যশোরের দিকে একটা জায়গায় নিয়ে গেল। তা আমাকে বলে যে, আমি বললাম যে কী দেখাবে? আমি অভ্যস্ত, দেখাতে চাই। তো বললো যে একটা চাষ কীরকম পাল্টে গেছে দেখেন। তো থামলো এক জায়গায়, আমি বলি যে এবারে দেখেন গোলাপ ফুল, যত দূর তাকায় জানা যায় গোলাপ ফুল খালি। হ্যাঁ, তো এই যে পরিবর্তনটা না, এইটা কিন্তু আমাদের বিষয়ে এত আসে না। আমরা যখন যে কথাই বলি, আমরা ওই রাষ্ট্রের অর্থনীতিতে কি হয়েছে না হয়েছে সেটার কথা বলি। আমাদের কিন্তু সামাজিক অর্থনীতি অনেক সবল হয়ে গেছে এবং সেইটাই কিন্তু বাংলাদেশকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে বাস্তবতা, এইটাই হচ্ছে আমরা অতটা গবেষণা দেখি না। তো আমরা কথা বলি শুধু এই রাষ্ট্রের কি হলো, কে কি হলো, এইটা নিয়ে। তো আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলছি, বা একটা শ্রেণী যেমন তাদের জীবনমান পাল্টে যাচ্ছে, আবার আরেকদিকে কিন্তু আরেকটা শ্রেণী দারিদ্র্য সীমা নিচে চলে যাচ্ছে, এরকম মানে ভাঙ্গাগড়ার মধ্যেই চলছে আমাদের। না, আমাদের দেশে দারিদ্র মানে বৈষম্য আছে অর্থনৈতিক, কিন্তু আমাদের দেশে ওই যে হার্ডকোর পুয়ার, যেটা হার্ডকোর পুয়ারটা চলে গেছে আছে, পৃথিবীর সকল দেশে আছে, আমাদের দেশে আছে, কিন্তু এরা কিন্তু চলে গেছে। এখানে যে জিনিসটা মানে বিভিন্ন সরকার বলে যে আমরা ছিলাম বলেই হয়েছিল, নো, এটা মানুষের নিজের চেষ্টায় হয়েছে। এবং ওটাই হচ্ছে 71-এর সূত্র, যে মানুষ নিজে থেকে টিকে থেকেছে। আমরা এটা মানলে তো আমার
সমস্ত দাবি একটু দুর্বল হয়ে যেতে পারে। যখন এই প্রসঙ্গটাই আসলো সেখানে তাহলে আপনার আরেকটা উপন্যাসের কথায় চলে যেতে পারি আমরা, যেটা হচ্ছে বিশ্বাসঘাতকগণ। সেখানে কিন্তু যুদ্ধ পরবর্তী আমাদের যে বাম রাজনীতির যে প্রেক্ষাপটগুলো এবং এখানে যে শ্রেণী সংগ্রামটা কিভাবে এসেছে এই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন। তো 70 দশকে কিন্তু অবস্থা মানুষের খারাপ ছিল, 73-74 তো দুর্ভিক্ষ ছিল। আমি ঢাকা শহরে, আমার একটা ইংরেজিতে উপন্যাস আছে, ওটা বাংলায় হয়েছে, অদ্ভুত নাম, ওটা ইংরেজিতে লিখেছিলাম আমি, যে পিম্পস ডু নট রাইট গ্রিক ট্র্যাজেডিজ, আর বাংলায় হচ্ছে যে বেশ্যার দালালরা গ্রিক ট্র্যাজেডি লেখে না, ওটা সমকালে বার হয়েছিল। হ্যাঁ, তো ওখানে যে জিনিসটা যারা দুর্ভিক্ষ দেখেছে তারা তো বুঝবে যে কতটা ব্যাপক, এটা কিন্তু আর দৃশ্য ভাবা যায় না। ঢাকা, এমনকি ঢাকা শহরে তো এতটা প্রভাব পড়েনি, এত বড় না যে হাজার হাজার মানুষ মারা গেছে তা না, কিন্তু আমরা জানি না এরকম হিসাব গবেষণা। তবে মানুষ ঢাকা শহরেও পৌঁছেছে, ক্ষুধার্ত মানুষ মরেছে, রাস্তায় পড়েছে, আমি দেখেছি, নিজের চোখে দেখা, লঙ্গরখানা খোলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো ওই যে জিনিসটা ছিল ওরম অবস্থা তো আর নাই, ওরম অবস্থা যে থাকবে না এটা। কিন্তু আমার বড় লোকীকরণটা যত হয়েছে, এটা এই ব্যবধানটা খুব প্রবল। কিন্তু বিষয়টা কি, গ্রামের মানুষের যে সাধারণ মানুষই বলবো, গ্রামের মানুষের, নগরের, এগুলো আবার গবেষণার বিষয়, এটা খুব বাজে বিষয় হয়ে যাচ্ছে। নগরের বিত্তহীনতা আর গ্রামের বিত্তহীনতা, এটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। গ্রামে কিন্তু কম এখন বিত্তহীন, ওরা মাইগ্রেট করে শহরে আসছে, গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করছে। যেমন একটা জিনিস ছিল যে লোকে বলেছে যে গার্মেন্ট ফ্যাক্টরিতে হয়তো মেয়েদেরকে কাজ করতে দেয় না, তো কিন্তু একটা গ্রাম পাওয়া যায়নি, আমরা তো কয়েক শত গ্রামের উপরে গবেষণাটা হয়েছে, একটা গ্রামও পাওয়া যায়নি যেখানে লোক বলেছে যে না, আমি মেয়েকে কাজ করতে দেব না। যতই লোকে বলুক যে মেয়ের এই হচ্ছে, শহরে কিভাবে হয়েছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে গার্মেন্টসে কাজ করা নিয়ে গ্রামের যারা প্রান্তিক মানুষ রয়েছেন তাদের মধ্যে যত না বেশি এই যে এক ধরনের রেজিস্ট্যান্স, শহরের মধ্যবিত্ত পরিবারের যারা, তাদের মধ্যেই বেশি এটা নিয়ে রেজিস্ট্যান্স, অনেক বেশি, কারণ ও তো আর ওই অর্থনীতির না। তো ওই সময় একটা কাজ, আরেকটা গবেষণার কাজ হচ্ছে শাহাদুজ্জামান, উপন্যাসের শাহাদুজ্জামান, আমরা একই প্রকল্পে কাজ করেছিলাম, ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টে, BIGT। তো ওইখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ওই গ্রামের মানুষ শহরে গিয়ে রুজি করাটা নিয়ে একেবারেই চিন্তা করছে না, ও বাইরে গিয়ে, কারণ ওর অর্থনীতির উপরে সে নিজেই নির্ভরশীল, ও শহরের উপরে নির্ভর করে না। ও সরকার কোনো একটা বড় একটা প্রকল্প নেবে, তাতে তার কাজ হবে, এটার উপরে সে ওয়েট করছে না। এই পরিবর্তনটা কিন্তু তার নিজস্ব। এই অপ্রাতিষ্ঠানিক সমাজ, যেটা আমি এটাকে সমাজ যদি খুব বড় একটা, এটা সফল হয়ে গেছে। আমাদের রাষ্ট্র এখনো এতদিন পরও কিভাবে চলবে ঠিক করতে পারিনি। 50 বছরে আমরা গ্রামে কোনো ঠিক করার দরকার নেই, গ্রাম ঠিক করেই নিয়ে অর্গানিকলি তারা আগাচ্ছে, এইটাই হচ্ছে তফাৎ। তো এইটা আমাদের চেহারাতে আসে। তো বিশ্বাসঘাতকগণের সময় যেটা দেখা, 70 দশক, তখন তো খুব খারাপ অবস্থা, এবং বাম রাজনীতি তখন প্রবেশ করেছে, এবং 72 থেকে 75 পর্যন্ত বাম রাজনীতির এই সময়টা। তো আমরা তো অনেকেই সেটা দেখেছি, এবং আমি যে কথাটা লিখেছিলাম একটা বিদেশি একটা পত্রিকায়, আমরা কি বই পড়ে তো আর কেউ বাম রাজনীতি এরকম যায়নি, অনেকে পড়েছে, আমি তো অনেক পড়েছি। আমার একটা ঘটনার কথা বলি যে আমার বাড়িতে রেড হয়েছিল অস্ত্র করে 73 সালে কোথায়। তো আমার টেবিলে অনেকগুলো মার্কসের বই টই আছে, সবাই পড়তো, আমি একমাত্র নয়, সবাই পড়তো। তো আমাকে আর্মি জিজ্ঞাসা করছে, ওই চেহারাটা আমার এখন তো আর বোঝা যাবে না, সাদা দাড়ি করলানে, ওই বইতে যে আমার মেজর জলিলের চেহারার সঙ্গে খুব মিল ছিল, তার জন্য আমি ঝামেলাও পড়েছিলাম কয়েকবার। আর মার্কসের যে বইতে যেই চেহারাটা জানো, ওই চেহারাটার সঙ্গে মিল হয়। তো ও আমাকে দেখে আমাকে জিজ্ঞাসা করছে, আর্মির লোকগুলো, যে এটা আপনি লিখেছেন? তখন আমি ভাবলাম যে ওকে যদি আমি বলি যে এইটা না, তবে এটা কিসের বই যদি জিজ্ঞাসা করে, তাহলে আমি যদি বলতে হয় যে সমাজতন্ত্র, যেটা তখন তো শত্রু সমাজতন্ত্র, তা বললাম তার চেয়ে স্বীকার করে না, বলে হ্যাঁ, বললাম আমি লিখেছি। তো বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য আছে যাদের ধারণা যে কার্ল মার্কস দিল্লি রোডে মগবাজারে থাকে। ওই সময় হ্যাঁ প্রতিবাদের, এটা আমি বলবো প্রতিবাদের, কিন্তু যে জিনিসটা হলো 75-76 পরে বামপন্থী
যে রাজনৈতিক ধারা ওটাও কিন্তু মিলিয়ে গেল, কারণ তারা এসে তাদের যে রাজনীতি তাতে তারা প্রতিবাদের চেয়ে তখন তারা যাই করুক, তারা সরকারের সঙ্গে এক হচ্ছে বা এ হচ্ছে, তার ওই সরকার যেটা ক্ষতি হয়েছে, যেটা আমরা দেখেছি এবং পরবর্তীতে সেই সময়টাতে ওই গ্রামের মানুষগুলোর কি হলো যারা রাজনীতিতে যুক্ত হয়েছিল, তারা তো রয়ে গেল। এবং এখনো আপনি যদি দেখেন, কেউ যদি দেখে, এটা সাউথ এশিয়ান টেররিস্ট পোর্টাল বলে একটা জিনিস ইন্ডিয়া থেকে ছাড়ায়, ওখানে দেখবেন এখনো কিন্তু ওই যে শুরু হয়েছে না ওই ধাক্কাটা হত্যার করে, আপনি দেখবেন ওটা এখনো চালু আছে, এখনো চালু আছে। ওই সহিংসতা সংঘর্ষ এটা কিন্তু আমাদের সমাজে ঢুকে গেছে, বিদ্যমান। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক। এবং এই যে ইন্ডিয়াতে একজন এমপি মারা গেল, খুন হলো, আপনি দেখবেন যে ওদের ঝগড়াঝাটি, আনার ওই ঝগড়াঝাটিটাও কিন্তু ঠিক ওই বিষয় নিয়ে, এরা কিন্তু ওই অঞ্চলের চরমপন্থী রাজনীতির সাথে তো এইটার অনেক জটিল হয়ে গেছে। এখন আমি বলছি না যে এটা রাজনীতি আছে, কিন্তু ওই পরিস্থিতি। তো আমিও একটু আশ্চর্য হই যে বিশ্বাসঘাতকগণ 1993 সালে বই হিসেবে বের হয়েছে, এখনো কেন বিক্রি হয় আমি খুব আশ্চর্য হই। 93 সাল, তার মানে তো হচ্ছে প্রায় 20-30 বছর ধরে বইটা বিক্রি হচ্ছে। কম, এমন কোনো বড় সংখ্যায় বিক্রি হয় না, 75 কপি 100 কপি বিক্রি। এটা কিন্তু প্রাসঙ্গিক, এখনো প্রাসঙ্গিক। এবং বিশ্বাসঘাতকগণ শব্দটা বোধহয় খুব ইন্টারেস্ট করে লোককে। না, এটা করে। এবং আরেকটা বিষয় কি, যে আপনি যদি আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী যে সাহিত্যকর্মগুলো, এখানে আমার যেটুকু লেখাপড়ার অভিজ্ঞতা, আমি দেখবো যে এই যে গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, বা তারা রাজনীতিতে কি ভূমিকা রাখছেন, এটা নিয়ে আসলে গবেষণা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু উপন্যাস ওই অর্থে খুব বেশি হয়নি, যে কারণে আপনার এটা এখনো প্রাসঙ্গিক। আর এখন তো যেই এলাকাগুলো নিয়ে আপনি লিখেছেন, এই যে আত্রাই বা বাগমারা, যেগুলো চরমপন্থীদের, এখনো কিন্তু ওই একই রকম সমাজ ব্যবস্থা বা ওই আতঙ্কটা কিন্তু বিরাজমান ওখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে শ্রেণীর বিষয়টা কি, আমি চলে এলেই আমার জন্য ত্যাগ করাটা খুব সোজা। হ্যাঁ, আমি মধ্যবিত্ত, আমার এখানে এলেই আমার সুবিধা হবে, হবে। কিন্তু যে মানুষটাকে ফেলে রেখে চলে এসেছি আমি জাতীয় রাজনীতির কথা চিন্তা করে, তার কি হবে আমরা কিন্তু ভাবিনি। ও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমার মনে হয় এটা শুধুমাত্র যে বড় লোকরাই সরে এসছে তা না, বা বড় লোকরাই ওদেরকে ফেলে দিয়ে যা যেখানে খুশি, মধ্যবিত্ত শ্রেণীও ফেলে রেখে যেই ছিল ফেলে রেখে চলে। বিজয়টা হচ্ছে কিন্তু তাদের, এবং কারণ ফেলে রেখেও তাকে আটকাতে পারেনি। আজকে গ্রামের মানুষের যে অর্থনৈতিক অবস্থান, সেটা যে কারণে হোক, সেটা অভিবাসনের কেন্দ্রে প্রধানত, সে কিন্তু আর দুর্বল না, তাকে শহর না হলেও চলে। শহরের বরং তাকে বাদ দিয়ে চলবে না। হ্যাঁ, সে যদি রেমিটেন্সে টাকা না পাঠায় তাহলে বাংলাদেশের বিপদ আছে। সে যদি অর্থনৈতিকভাবে তাকে এই টাকাটা বাজারে না রাখে, বিপদ আছে। একটা ফ্যামিলিতে যদি একজন মাইগ্রেন্ট ওয়ার্কার থাকে, তো বাংলাদেশের নানা রকম হিসেব আছে। তো আমি হিসেব যে একটা পরিবারে যদি 5 জন যদি মাইগ্রেন্ট হয়, তাহলে দেখা যাচ্ছে যে 70-80% পরিবার কিন্তু এটা থেকে লাভবান হচ্ছে। ওই দায়িত্বটা তো সরকার পালন করছে না। তো সরকারকে মুক্তি দিয়েছে, এত বড় সার্ভিস সেক্টর সরকার চালাতে হয় না, কারণ ভোক্তাই তো নাই। তো এই কারণে আমি মনে করি যে সমাজের যে এটাকে আমরা যদি ওইভাবে দেখি, তাহলে দেখবো বিজয়টা কিন্তু তার হয়েছে, শহরের মানুষের ততটা হয়নি। না, এটা আসলে গবেষণার বিষয়। তো যখন গবেষণার বিষয় আসলো, আমরা আপনার গবেষণায় একটু চলে যাই। প্রথম যে বিষয়টা আসলে আমাদের মাথায় আসে, আমরা জানি যে হাসান হাফিজুর রহমানের অধীনে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের প্রামাণিক গ্রন্থ, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, এটা নিয়ে আপনি গবেষণায় কাজ করেছেন, এবং একই সাথে আপনি একজন ইতিহাসের ছাত্র। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন এই গবেষণার সময়ে? আচ্ছা, আমি বলি, আমি যখন পাশ করছি বা চাকরির খুব দরকার ছিল, আমি পাশ করেছি কিন্তু একেবারে ভিন্ন ইতিহাসের। আমাদের যে সেকশনটা, সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস ও প্রত্নতত্ত্ব। এটা হচ্ছে আমার MA এর বিষয়। কিন্তু আমার একটা চাকরির খুব দরকার ছিল। তো আমার বন্ধু মোর্শেদ, ও বোধহয় সঙ্গে যুক্ত ছিল, তো ও বললো যে এরকম জায়গা আছে, তো তুমি বলো না কেন। তো
তো তখন আমি হাসান হাফিজুর রহমান ওনাকে আমি চিনতাম না, তো আমি নাম একটু চিনতাম, আমি খুব সাহিত্য ভক্ত মানুষ। তো তখন আমাকে মাহফুজুল্লাহ ভাই, প্রয়াত মাহফুজুল্লাহ ভাই, উনি ওনার তো সঙ্গে ঘনিষ্ঠ, আমাকে উনি নিয়ে গেলেন এবং রীতিমতো তদবির যে একে চাকরি দিতেই হবে। তো আমার হাসান ভাই অ্যাকচুয়ালি প্রথমে কি দেবে না এটা ভেবেছে, মানে এইভাবে তদবির করে তো চাকরি, এটা তো তারপরে না পরীক্ষা দিয়েছি। তো তখন কিন্তু আমি কাজ শুরু করার পরে আমি কিছুদিনের মধ্যে আমি যেটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হওয়া। কারণ আমার যেগুলো শিখেছি আমি, এই স্কিল যত শিখেছি, ম্যানেজ করার স্কিল, এটা কিন্তু মুক্তিযুদ্ধে ইতিহাস প্রকল্পে শেখা, মানুষের সঙ্গে মেশা বা এ করা। এবং আমি তো প্রত্নতত্ত্বে পিএইচডি করবো ভেবেছি, আমি তখন খুব পণ্ডিতি করবো ইত্যাদি এরকম আগ্রহ ছিল। কিন্তু আমার যেই জিনিসটা হলো, আমার পরিবর্তনটা হলো অনেকটাই স্বাধীনতা ওই দলিলপত্রে, এই কারণে যে আমি গবেষণা করতে গিয়ে দুইটা জিনিস উপলব্ধি করলাম, যে ওই পণ্ডিত যারা হয় তারা তো চাকরি করার জন্যেই পণ্ডিতটা হচ্ছে, তাদের কাছে গবেষণার বিষয়টা বা জানার বিষয়টা মৌলিক বিষয় না, এটা আমার কাছে মনে হচ্ছে। তো তাতে আমি ওই প্রাতিষ্ঠানিক যে স্ট্যাবলিশমেন্ট, যেটা ইতিহাস চর্চার বলুন কি ইউনিভার্সিটি চাকরি, আমাদের তো ইউনিভার্সিটি চাকরি, গবেষকরা ইউনিভার্সিটি চাকরি, ইউনিভার্সিটি যে কোনো না কোনো ইউনিভার্সিটি চাকরি, ওটা থেকে আমার ব্যবধানটা শুরু হলো। দ্বিতীয়ত আমি তখন ওখানে পিএইচডির জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, বিদেশ যাওয়ার কোনো আগ্রহ ছিল না। তারপরে আমি এমফিল পরীক্ষায় এত ভালো করলাম, আমার স্যাররা আমাকে বললেন তুমি সরাসরি পিএইচডি করো, কিন্তু সিরিয়াসলি নেবে পিএইচডি। আমি দেখলাম যে আমি চাকরির জন্যে ডিগ্রি করতে চাই না। এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে কাজ করার, ৭১ নিয়ে আমি বলি, ওইভাবে বললে বেটার হয়, কাজ করার যে আগ্রহটা, ওটা কিন্তু ওই প্রকল্পে না গেলে হতো না। আমার গোটা জীবনটা পাল্টে গেল। আমি তো না একটা ইউনিভার্সিটি টিচার হতাম, ওই জার্নালে লেখা ছাপাতাম, নীল দল টানায় সাদা দল টানায় কোনো একটা দল করতাম, এই একটা প্রফেসর হতাম, জীবনটা শেষ হতো। আমি ওটা থেকে মুক্তি পেলাম এই প্রকল্পে কাজ করে, যদিও অনিশ্চয়তা জিনিসটা সঙ্গে অভ্যস্ত হলাম আমি, কারণ ওটা তো প্রকল্প ছিল, বেতন বন্ধ হয়ে যেত, কিন্তু এই আমার জীবনের বড় খুব পরিবর্তন। আর অন্য যে বিষয়টা হলো, আমি তখন দেখলাম যে দলিলের মাধ্যমে ইতিহাস মানুষ কোনোদিনই জানতে পারে না, ইতিহাস মাঠে মানুষের জীবনে, এবং ওইটা যদি সন্ধান না করা হয় তা আমাদের জানে না। যেমন আমরা 15 খণ্ড দলিল করেছি, আমি পরিকল্পনাটা আমি করেছিলাম, প্রথম 6 খণ্ড বের হওয়ার কথা ছিল, আমি হাসান ভাইকে বলে আমি বললাম যে আপনি ইতিহাস লিখেন না, ইতিহাস লেখার কথা ছিল 2 খণ্ডে, আমরা মেটে করতে জানি, সরকার কোনোদিন ইতিহাস লিখতে পারে না। তো উনি রাজি হলেন, উনি অনেক আমাকে এত স্নেহ করতেন, জীবনে কোনো মানুষকে আমি এরকম ভালোবাসিনি, যে বাবার মতো, আমি প্রকৃতই বাবার মতো, মানে বুকে কষ্ট নিয়ে, যে ওনার মৃত্যু আমার সুপারভাইজার, অফিসের প্রধান বা শিক্ষক এরকম না, আমার বাবা মারা গেছে এরকম কষ্ট পেয়েছি ওনার মৃত্যুতে আমি। তো ওই সব করতে করতে আমি দেখলাম যে 15 খণ্ডের সব দলিল, এবং এরকম দলিল তো আর সংগ্রহ করা কঠিন আর হবে না, কিন্তু যেটা দেখলাম যে নারী নেই ইতিহাসে, এটা আমার জন্য একটা সবচেয়ে বড় শিক্ষা ছিল, যে 15 খণ্ডে কোনো একটা খণ্ডে নারীদের ভূমিকা, ৭১ কি করেছে নারী কেউ জানে না, কেউ বলতে পারে না, দলিলে তো নাই, কারণ ওটাই হচ্ছে অপ্রাতিষ্ঠানিক ইতিহাস। এই যে আমার ঘুরে গেল প্রাতিষ্ঠানিক ইতিহাস থেকে অপ্রাতিষ্ঠানিকতার দিকে, আমার বাকি জীবনটা ওটাতেই গেছে। আমি অন্যান্য কাজ করেছি, কিন্তু আমি অপ্রাতিষ্ঠানিক ইতিহাস নিয়ে কাজ করতে চাই। এবং এই জন্যই মনে হয় আপনার যে পরবর্তী 2টি গ্রন্থ, একটা হচ্ছে মুক্তিযুদ্ধে নারী, এবং 3টা গ্রন্থ আমার, একটা হচ্ছে গ্রামের ৭১, আর দ্বিতীয়টা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর ৭১, আর তৃতীয়টা হচ্ছে নারীদের ৭১। এখানে একটা জিনিস দেখাই, এটা আমি ইচ্ছা করেই দেখাই, এই যে নামগুলো দেখবেন, এটা আমার একটা ছাত্রী বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে ৭১-এর নারীদের, যেদের মেয়েদের ওই বইটাতে আছে, মেয়েটা কতটা কষ্ট করতে, মেয়েটার নাম আফওয়াজা, মেয়েটা দেখুন এইটা সে করেছে, মেয়েটা একেবারে হাত দিয়ে সেলাই করেছে, কতদিন হয়েছে আল্লাহ জানে, এই মেয়েটা এটা করেছে কেন। তো আমি মনে করি কি, আমাদের যদি ৭১ বুঝতে হয়, আমার একটা ভিডিও আছে, নাম তাহাদের যুদ্ধ, ওই ভিডিওতেও যে জিনিসটা, যে আমি খুব অদ্ভুত, তারেক মাসুদ তখন বেঁচে ছিল, তারেক বলে যে আফসান ভাই আপনাকে একটা
ওই কি বলে গান দিয়েছে, ওই তো গানটা তারেক আমাকে দিয়েছিল, যে নারীদের কথা কেউ বলে না, আমরা কেন বলতে পারি না, কেন জানি না। আমাদের যুদ্ধটা হয়ে গেছে সমরবিদের যুদ্ধ, আমাদের যুদ্ধ হয়েছে রাজনীতিবিদের যুদ্ধ, তার মানে আবার সেই একই শ্রেণী রাষ্ট্রিক যুদ্ধ, আমাদের সামাজিক যুদ্ধের কথা বলিনি। আমিও আশ্চর্য হয়ে যাই যখন আমাকে ইউপিএল আমার পাবলিশার ওই বইগুলো 3টা বইয়ের জানায় যে এখনো বিক্রি হচ্ছে এবং ভালো বিক্রি হচ্ছে। তো মানুষের আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, কিন্তু মানুষ তো আর ওই চর্চাটা করে না। আমরা নারীকে বানিয়ে দিয়েছি ধর্ষিতা। আমরা এই আপনি যদি রকমারিতে যান, যেখান থেকে আমি সবাই বই দেখে, সব বইয়ের 90% হচ্ছে ধর্ষিতা নারী, ধর্ষিতা নারী, ধর্ষিতা নারী। আমাকে এক মুক্তিযোদ্ধা নারী, ওর নাম হচ্ছে হালিমা পারভিন, হালিমা পারভিন বলছিল যে এক জায়গায় মিটিংয়ে ডাকা হয়েছে তাকে, সেই মিটিংয়ে তাকে বলেছে যে আপনি বলবেন যে আপনি ধর্ষিত। তো বলছে যে আমি তো মুক্তিযোদ্ধা। এবং হালিমা পারভিনকে চিন্তা করুন, উনি যশোর এলাকায় উনি পানির মধ্যে দাঁড়িয়ে একটা 15-16 বছরের একটা মেয়ে গুলি করছে যখন তাকে পাকিস্তান আর্মি ধরে নিয়ে গেছে। তার ফ্যামিলি যুদ্ধ করেছে, সে জেলে তার জীবনটা যা হয়েছে সে তো আর অস্বীকার করছে না। প্রথম বের হয়ে এসেও তার পরিবার থেকে বলছে তোমার ওপর যদি অত্যাচার করা হয়েছে বলো না। তো ও যে এত বড় মুক্তিযোদ্ধা, মানে যোদ্ধা অ্যাজ ইন গোলাগুলি করার যোদ্ধা, হ্যাঁ যুদ্ধ করেছেন, ও ব্যাপারে বাংলাদেশের মানুষের আগ্রহ কম না। বাংলাদেশ মানুষ জানতে চায় ধর্ষিত হয়েছে কি, বীরাঙ্গনা, এবং এটা ফলেই যেটা হচ্ছে, হ্যাঁ অফকোর্স। তো সেই বিষয় সম্পর্কেও কিন্তু গবেষণা আছে আমাদের, সেগুলো বললে তো বাংলাদেশের মানুষের তো ভালো লাগবে না। আসলে বীরাঙ্গনা যে শাব্দিক যে জায়গাটা, সেটাও অনেকটা মানে আমরা এটা কেন তাকে বলা হচ্ছে আমি মনে করি, আপনি যদি 71 নিয়ে করেন, আমি 71-এর অভিজ্ঞতা আমার বলছি না, আমি বলছি যে আমি সেদিন একটা পত্রিকায় লিখেছি, একটু ক্ষুব্ধ হয়েছিলাম, লিখেছিলাম যে একটা মহিলা তার বাড়িতে 10-12 জন একটা, এবং এই জিনিসটা কি দেখেন একাধিক কেস এবং খুব আশ্চর্যজনক। গরিব মানুষের 71 আমি ভাবছিলাম এক সময় লিখবো, একটু গরিব মানুষ। ওই মহিলা সে তার বাড়িতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছে, তো ওই মহিলা সকাল থেকে পা দিয়ে এরকম করে বসে আছে যাতে কেউ না ঢুকতে পারে। আচ্ছা, একটা বিধবা, আচ্ছা কেন সে করছে? কারণ যদি ভেতরে ঢুকে যায় তো দেখতে পাবে। আর একটা জিনিস জানেন, গরিব মানুষের ইতিহাস সেটা হচ্ছে যে ও সব দিন তো বাজার করে না, ওরা না, ওর বাড়িতে যা ছিল তাই দিয়ে খাইয়েছে। তো ও কি তাহলে আমরা ওকে কি সংজ্ঞা দেব? কিছুই সংজ্ঞা দেবো না, আমরা সে তো কিছু না, সে তো ধর্ষণ হয়নি, ধর্ষিত হয়নি, আবার সামনে যুদ্ধ করে, তো অতএব তাহলে কি তার কোনো ভূমিকা নাই। তার তো আরেকটা কেস আমি লিখেছিলাম, সেটা হচ্ছে যে এটা মুক্তিযোদ্ধার, আবার তো ওই যে মহিলা সেও বিধবারা যে ভূমিকাটা পালন করেছে কি, ও তো স্বামী তো তার সিদ্ধান্তটা নেয় না, তখন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। তার ছেলেটাকে মেরে ফেলেছে রাজাকাররা। তো সে করেছে সেটা হলো যে 8-10 জন মুক্তিযোদ্ধারা কি আমি জানি না, আপনার 6-7 জনের একটা দল মিলে প্রবেশ করতো। তো সেই মুক্তিযোদ্ধারা ঢুকিয়ে ওই বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে। টানা বলে না, ওই একটু দূরে যেটা ওই নদীর ধারে যেটা থাকে ওখানে। তো ও মহিলা কি করতো কি, ডিম বিক্রি করতো, এই বিক্রি করতো, মুরগির ছানা টানা এরকম বিক্রি করতো। তো এখন বাজারে যাবে, এই জিনিসটাই আপনি ভাবেন যে এই জিনিসটা যে বাজারে যাবে না বলে নিজের যেই বিক্রির মুরগিগুলো ছিল ওগুলো বিক্রি দিয়ে ওদেরকে খাইয়েছে, মানে তার মূলধনটা উনি মূলধনটাকে হারিয়েছেন। হ্যাঁ, সব দিয়েছে তো, 3 দিন ছিল, তারপর চলে গেছে। আমার বন্ধু তারা, ওর মধ্যে 2 জন গেছে খুঁজতে যে ওকে ধন্যবাদ দেবে যে আপনি তো আমাদের মানে ওই দিন আমাদেরকে আশ্রয় দিয়েছেন, 2-3 দিন ছিলাম। গিয়ে দেখে ওই মহিলা মরে পড়ে আছে। ও কতদিন মরেছে সেটাও তো কেউ বলতে পারবে না, ও তো কারোর সঙ্গে যোগাযোগ করে না, ও তো অনেক দূরে থাকে। তো এই সে কে সে তো না করেছে এটা, না করেছে এটা, তার তো কোনো স্বীকৃতি নেই। হ্যাঁ, তো তাহলে আমি যেটা বলছিলাম যে জনযুদ্ধ আর এই রাষ্ট্রীয় যুদ্ধ এক না। তো আপনার যদি চোখ না থাকে আর বুদ্ধি না থাকে জনযুদ্ধ আর রাষ্ট্রযুদ্ধের মধ্যে তফাৎ না করার, সেই সমস্যাটা তো আপনার। আসলে ওই অর্থে আমাদের 71-এর যুদ্ধটা ছিল জনযুদ্ধ। হ্যাঁ, অবশ্যই জনযুদ্ধ। আমি কি বলবো, এখন আমি এক মহিলার সঙ্গে কথা হচ্ছিল, যে মহিলা বলছে আমার বাড়ির এখান থেকে হিন্দুরা, মনে করেন হিন্দু মানুষগুলো পার হয়েছে, বর্ডার পার হয়েছে,
ওর যে একটারে না খায়া যেটা যাইতে দিই নাই। এখন কথা হলো কি, যে 71 দেখেনি সে তো বুঝতে পারবে না যে 2 দিন 1 দিন 1.5 দিন হেঁটে একটা মানুষ গেছে, তার জন্য এক বেলা খেতে পাওয়া কি একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, ও মহিলা খাইয়েছে, জীবন রক্ষাকারী, জীবন রক্ষাকারী। তো আপনার কে কে এই অবদান তো কেউ স্বীকার তো করবেই না। আর আমি বুঝি ধর্ষিত হওয়ার, আমার মনে আছে আমি আমার একটা 4 খণ্ডের একটা বই আছে বাংলাদেশ 71, সেখানে একটা আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে একটা ধর্ষিতা নারীর ইন্টারভিউ আছে। তো আমি তো পুরান পাপী, তো আমি বলি যে ধর্ষিতা নারীর ইন্টারভিউ মহিলা দিচ্ছে কেন? তখন ওরা বলছে ওকে তো জমি টমিটা দিয়েছে ওই গ্রামের লোকরা, যাতে সবার এত আগ্রহ ধর্ষিতা নারী দেখার, তো ওখানে গিয়ে ওই লোকটা মহিলাটাকে দেখুক। তো ওটা অলমোস্ট তার একটা অ্যাক্টিভিটি। ধর্ষিতা তিনি একটা গরিব, এবং আরেকটা জিনিস যেটা বলা, ধর্ষিতা হয়েছে সবচেয়ে বেশি গরিব মানুষ। কারণ অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে গ্রামে খবর দিত ওরা যে মেয়েদেরকে দাও, তখন একটা মনে করেন একটা গ্রামে আপনি কি মাতবরের মেয়েকে দেবেন না, আপনি কাকে দেবেন? দেবেন সবচেয়ে গরিব মানুষের মেয়েকে। এটাও তো ঘটেছে। তো এই জিনিসটাকে একটা ফিটিশাইজেশন অফ রেপ আমাদের ইতিহাসে খুব বড়ভাবে হয়েছে। তার ফলে আমরা কি করেছি, ওই যে বললাম যেটা হালিমা পারভীনের মতো, যে আপনি যুদ্ধ করেছেন এটা বড় না, আপনি ধর্ষিত হয়েছেন এটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এটা আমার মনে হয়, আমার জন্য ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব একটা কষ্টের জায়গা তৈরি করেছে, এবং আমাদের ইতিহাস চর্চাটা প্রভাবিত হচ্ছে ওই দিক থেকে। আমরা নিজেকে ভিকটিম হিসেবে দেখাতে চাই, আমরা যে একজন আরেকজনকে বাঁচিয়ে টেকাতে সাহায্য করেছি, ওইটা বোধহয় আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো ওটা তো সামাজিক ভূমিকা, ওটা তো সামাজিক। আমি যখন রাষ্ট্র হবে যে সে কে সরকার করেছে, কে যুদ্ধ করেছে, কে ট্রেনিং নিয়েছে, ওকে কেউ তো ট্রেনিং দেওয়ার নেই। তো আমার একটা যুদ্ধ আছে নাম গ্রামের মুক্তিযুদ্ধ। হ্যাঁ, গ্রামের মুক্তিযুদ্ধ। ওখানে ভিডিওতে বই আছে একটা গ্রামের মুক্তিযুদ্ধ, মানে গ্রামের 71 আছে, আর ভিডিও আছে একটা গ্রামের মুক্তিযুদ্ধ। তো ওখানে ওই এক ছেলে পিয়ারু, তো পিয়ারুকে আমি যখন প্রথম ইন্টারভিউ করেছিলাম তখন পিয়ারু 71 সালেও কিন্তু লেবার ছিল, কামলা ছিল। আমি যখন ইন্টারভিউ করেছি 2016-র দিকে, তখনও সে কিন্তু কামলায়। হ্যাঁ, তো সেই পিয়ারু যে ইন্টারভিউটা সেই জিনিসটা বলছে যে আমি মানুষের জবাই করতাম। কাদেরকে জবাই করতো সে? রাজাকার জবাই করতো। তো আমি, এবং দেখুন সংস্কৃতি জিনিসটা কি বলছে, যে আমি যখন জবাই করতাম ওরা যদি কলমা না পড়তে পারে এদিকে খেয়াল রাখতাম, কারণ কলমা পড়লে আল্লাহর কাছে যদি মুসলমান হিসেবে যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, ওর মানসিকতাটা দেখে। হ্যাঁ, যে আল্লাহ যাতে মাফ না করতে পারে, মানে কলমা তুমি পড়ো নাই মরার আগে। তো তখন বলছে, তাই বললাম যে কেন এটা করতেন? ও তো বলে যে মানুষ তো কলমা পড়ে জানোয়ারকে জবাই করার সময়, ও তো জানোয়ারও না, যেটা মা বোনকে দিয়ে দেয়, ওর ভাবনা আর শহরের সুশীলদের ধর্ষণ বিষয়ক ভাবনা এক না। তো এই জন্য আমাদের ইতিহাস চর্চায় মানুষের আগ্রহ এত কমে গেছে, কারণ আমরা তো একটা খুব খাঁচার মধ্যে 71কে বন্দি করে ফেলেছি।